ক্লান্ত শরীর টেনে অফিসে পা রাখল মেহেক। তখনই কনস্টেবল ছুটে এলো তার নিকট। ভীত সুরে বলল, সাজ আজ বেজায় ক্ষিপ্ত, আপনি বরং কাল দেখা করুন ম্যাডাম। মেহেক দীর্ঘশ্বাস ফেলল। অবসাদে শরীর ছেড়ে দিয়েছে যেন। বাসায় গিয়ে শরীর এলিয়েই শুতে পারলে শান্তি পেত, কিন্তু আপাতত সেই জো নেই বলেই পরিশ্রান্ত বদনই বলল, কিছুই করার নেই স্যার, ভর্ৎসনা শুনতে আমি প্রস্তুত। মাথার ক্যাপটা টেনে ঠিক করলো মেহেক। শার্টটাও। ক্লান্তি ভাবটা স্যারের সামনে প্রকাশ করা যাবে না। সে সম্মুখ গতিতে এগিয়ে গেল ওসি রাশেদুল খানের রুমে। ছোট নিঃশ্বাস ফেলে নিজেকে ধাতস্থ করে বলল, আসবো স্যার? আসুন। জলদ গম্ভীর স্বরে জবাব এলো। ভিতরে প্রবেশ করলো মেহেক। মুখে টানল মেকি হাসি। ওসি সাহেব তাকে দেখে চেয়ারে হেলান দিলেন। ওনার পুরো ভ্রু যুগলের মাঝে তিনখানা ভাঁজ স্পষ্ট। তিনি বিদ্রুপের সুরে বললেন, তা মিস মেহেক, আজ আবার কি অজুহাত দেবেন? মেহেক মাথা নোয়ালো। হাতটা খুলে নরম গলায় বলল, ভুল ইনফরমেশন পেয়েছিলাম স্যার, ওখানে সন্দেহজনক কিছুই ছিল না। ওসি সাহেবের কপালে ভাঁজ দৃঢ় হলো। ক্ষিপ্ত সুরেই বললেন, সেটা আমি আপনাকে আগেই বলেছিলাম। পুলিশের চাকরি করছেন অথচ সামান্য কমন সেন্স নেই। যে যেখানে বলছেন সেখানেই চলে যাচ্ছেন। নিজের জ্ঞানটাকে একটু কাজে লাগান এবার, নয়তো আপনার চাকরি নিয়ে আমাকেও ভাবতে হবে। মেহেক আটকে তাকালো। ফাঁকা ঢোক গিলল সে। এই চাকরিতে আসতে কম কষ্ট করতে হয়নি। বছর ঘুরতেই তা খুয়ে বসলে বড্ড ভেঙে পড়বে। সে নিজেকে শক্ত করলো। আত্মবিশ্বাসের স্বরে বলল, আমাকে আর একটা মাস সময় দিন স্যার, আমি কথা দিচ্ছি 1 মাসের ভেতরে এই কেসটা আমি সলভ করে দেখাবো। এগিয়ে এসে টেবিলের উপরে হাত রাখলেন ওসি সাহেব। চোখ বুজে নিঃশ্বাস ফেললেন গাঢ়। বললেন, বেশ, 1 মাসও যদি কোনো ভালো ফলাফল না দেখি তবে আপনি আপনার চাকরি নিয়ে অনিশ্চিত হয়ে পড়বেন। আসুন এবার। সেলুট জানিয়ে রুম থেকে বেরিয়ে নিজের ডেস্কে গিয়ে বসলো মেহেক। গলা শুকিয়ে চৌচির। পানি দিয়ে আগে গলা ভেজালো, তারপর নিঃশ্বাস নিল ঘন ঘন। তার সামনের চেয়ার টেনেই বসলো এসআই ইবনুল। মুখে সব সময়ের মতো চমৎকার হাসি। বলল, স্যারের মিষ্টি বাচ্চা হজম করে কেমন বোধ করছেন? মেহেক ক্ষীণ সুরে বলল, বেশ ভালো। ইবনুলের হাসি গাঢ় হলো। বলল, আপনি পারেনও। বলেছিলাম কেসটা আমাকে বা অন্য কাউকে দিয়ে দিন, শুনলেন না তো? এখন বুঝুন কেমন লাগে। মেহেক হতাশা সুরেই বলল, স্যার আমার উপর অনেক ভরসা করে কেসটা দিয়েছিলেন, আমি স্যার ভরসা ভাঙতে চাইনি। আশেপাশে একবার চেয়ে সতর্ক হলো ইবনুল। তারপর শব্দ করে হাসলো। বলল, আপনি আসলেই বোকা মেহেক। চাকরিতে সবে আপনার 1 বছর, এর মাঝে এমন এক কেসে হাত দিলেন যে আপনি আপনার পুরো চাকরি দশাতেও সেটা শেষ করতে পারবেন না। কথাটা বেশ গায়ে লাগলো মেহেকের। সে ভ্রু কুঁচকে শক্ত গলায় বলল, আপনাকে কে বললো আমি পারবো না? বরং বলুন আপনি চান না যেন আমি পারি। ইবনুল কপট হাসে। বলে, আপনার সাথে আমার কোনো শত্রুতা? শত্রুতা না থাকলেও আপনি আমার ভালো চান না, সেটা আমি বেশ বুঝতে পারি। ইবনুল তপ্ত শ্বাস ফেলল। পেপার ওয়েটটা ঘোরাতে ঘোরাতে বলল, এই জন্যই স্যার আপনাকে নির্বোধ বলেন। আসলে আপনি কিছুই জানেন না। এই কেসের আসামি যে একসাথে 9টা খুন করেছে, সে নিশ্চয়ই কোনো সাধারণ মানুষ নয়। উপরন্তু বলা যায় সে সাইকো, নয়তো এমন বিভৎস স্বভাবে কেউ খুন করতে পারে না। শুধু তো তাই না, ঠিক একই ধরনের খুনের উপর মামলা এর আগেও বেশ কয়েকবার হয়েছিল। আমাদের থানারই একজন এসআই তদন্ত করতে গিয়ে হুট করে একদিন উধাও হয়ে গেলেন। আজ অবধি কেউ তার কোনো হদিশ পেল না। নিশ্চয়ই এই মামলাটা খুব সহজ না, বরং বেশ জটিল। সেই জন্যই বলছিলাম আপনার ক্ষতির কথা চিন্তা করি, অথচ আপনি বরাবরের মতোই আমাকে ভুল বুঝলেন। সে শক্তিতে অভিমান মেশানো ছিল। ইবনুল উঠে চলে যায় সেখান থেকে। মেহেক ফেল করে চেয়ে থাকে। ইবনুল কি সত্যিই তার ভালো চায়, নাকি চায় মামলাটা নিজের দখল করতে? তার ভাবনার মাঝে কনস্টেবল তিরি এসে হাজির হয়। রং চায়ের কাপটা মেহেকের সামনে রেখে বলে, স্যার খুব বেশি বকেছেন। মেহেক হাসে। চায়ের কাপ হাতে তুলেই বলে, একদমই না। তিনি অবাক হয়ে বলে, আপনি খুব ভালো ম্যাডাম, নয়তো অন্য অফিসারদের তো কিছু বলাই যায় না। এমন দেমাগ দেখায় যেন ওনার স্যার থেকেও বড় অফিসার। ভুল করলে তো স্যার বকবেই, এটা স্বাভাবিক। এই বলে তিরি একবার আশেপাশে তাকায়।
পাচ্ছে না অন্য কারোর কানে চলে যায় এই কথা। মেহেক মাথা নাড়ালো, বলল, বেশ ভালো কথা বলেছো। ভুল করলে বকবে, এটা তো স্বাভাবিক। তিরি খুশি হয়। মেহেককে তার বড্ড পছন্দ। একেবারে অহংকার এক মানুষ। কনস্টেবল বলে যেখানে অন্য অফিসাররা তাকে আমলেই নেয় না, সেখানে মেহেক তাকে নিজের বোনের চোখে দেখে। কড়া রং চা খেয়ে মেহেকের শরীরে অবসাদ বাষ্পীভূত হলো। তিরির দিকে চেয়ে বলল, চায়ের জন্য ধন্যবাদ। চমৎকার হেসে ধন্যবাদ গ্রহণ করলো তিরি। তারপর জিজ্ঞেস করলো, আপনাকে কল দিয়েছে ম্যাডাম? ভাবনায় নিমজ্জিত হলো মেহেক। বলল, একটা মেয়ে বলল দুজন লোক তার মতো অনেকগুলো মেয়েকে আটকে রেখেছে। লোকেশন দিল, গেলাম। অথচ গিয়ে দেখলাম সেখানে এক তাঁত বস্ত্র মেলা বসেছে। পুরো 3 ঘন্টা মেলা সহ আশেপাশের এলাকা তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু পেলাম না কিছুই। আর ওই নাম্বারটাও বন্ধ তখন থেকেই। আপনি ফোর্স না নিয়ে যাওয়াতে ওসি স্যার ভীষণ রাগ করেছেন। আর সব থেকে অবাক করা বিষয় কি জানেন? ইবনুল স্যার ভীষণ হিতহিত দেখিয়েছেন। আপনাকে ফোনে পাচ্ছিলেন না বলে উনি অস্থির হয়ে উঠেছিলেন। শেষে ওসি স্যার যখন বললেন আপনি ওনাকে জানিয়ে গিয়েছেন, তারপর ক্ষান্ত হয়েছেন। এটুকু বলেই তিরি মিটিমিটি হাসলো। মেহেক চেয়েই রইল থ মেরে। ইবনুল সাহেব তার জন্য এত অস্থিরতা কেন দেখাবেন? পরক্ষণে ভাবলো, এক কলিগের জন্য অন্য কলিগের অস্থিরতা কোনো অস্বাভাবিক বিষয় নয়। সে তিরিকে বলল, তুমি হাসছো কেন? তিরি হাসি থামিয়ে শটান হলো। আমতা আমতা করে বলল, না মানে এমনি। মেহেক আর কোনো জবাব দিল না। তিরি চলে গেল তার অন্য কাজে। মামলার ফাইলটা খুলে বসলো মেহেক। পাশেই আরেকটা ফাইল, ময়নাতদন্তের। যাদের খুন করা হয়েছে এটা তাদেরই ময়নাতদন্তের রিপোর্ট। মেহেক মনোযোগ দিল তাতে। খুনের বর্ণনা পড়লে গায়ে কাটা দেয় তার। কি বিদঘুটে বিবস্ব প্রতিক্রিয়ায় খুন করা হয়েছে। যে খুন করেছে তার নিশ্চয় মায়া দয়া নেই, নয়তো এভাবে কেউ কাউকে মারতে পারে নাকি? মেয়েটার দ্বিখণ্ডিত শরীর এখনো তার চোখে ভাসমান। কোমরের অংশটা এক জায়গায় পোড়া ছিল, আর মাথা সহ বাকি শরীর ছিল অন্য জায়গায়। ময়নাতদন্তে দেখা যায় মেয়েটার বয়স বেশি নয়, 19-20 হবে। তার সাথে আরেকটা লাশ ছিল, মধ্যবয়স্ক লোক। তার মুখটাও থ্যাতলানো ছিল, ডান হাত ছিল কাটা। একই রকম ছিল আরও 7টা লাশ, এক একটার চেয়ে এক একটার বিশ্রী অবস্থা। যেদিন প্রথম এতগুলো বিদঘুটে শরীর দেখেছিল সেদিন আর রাতে কিছুই খেতে পারেনি মেহেক। ভাবলে তো এখনো গা গোলায়। ফাইলগুলো ঘাটাঘাটি করে মেহেক এইটুকু বুঝলো, মানুষগুলোর উপর খুনি তার ক্ষোভ আক্রোশ মিটিয়েছে। কারণ তাদের শরীর থেকে একটা দামি অলংকারও এদিক সেদিক হয়নি। খুনের উদ্দেশ্য ছিল কেবল খুন। খুন করা শেষ, সেও গায়েব। অথচই বিন্দু মাত্র প্রমাণের ঠাঁই রাখেনি সেখানে। মেহেক ফের চেয়ারে হেলান দেয়। এর আগে যত মামলা পেয়েছে সব ভীষণ সহজ ছিল তার জন্য। কখনো মামলায় এসেছে যৌতুকের, কখনো বা নারী নির্যাতনের, আবার কখনো কখনো এসেছে ধর্ষণের। তবে এমন মামলা সে আজ অবধি পায়নি। এটাই তার জন্য চ্যালেঞ্জ, এবং সেই সবটুকু দিয়েই মামলা সমাধান করেই ছাড়বে। তখন বাহিরে ঘোর অমাবস্যা, রাস্তার ধারে জ্বলছে টিমটিমে বাতি। এত শুনশান এই স্থান, যেন কোনো ভুতুরে জায়গা। থানা থেকে মেহেকের বাসা বেশি দূরে নয়, হেঁটে গেলে 20 মিনিট। বেশিরভাগ সময় মেহেক হেঁটে বাসায় যায়। তবে আজ রাত একটু বেশি রাত হওয়াতে ভেবেছিল রিক্সা বা অটোতে যাবে, তবে সেইটুকুও আর হবে না বোধহয়। রাস্তায় গাড়ির টিকিটও দেখা যাচ্ছে না। সে বেশ লম্বা সময় অপেক্ষা করে হতাশ হলো। থানার গাড়িটার কথা মনে পড়ে বড্ড আফসোস হলো তার। মৃদু পায়ে আগালো সে। চারদিকে শীতল হাওয়া গায়ে কাটা দেওয়ার জোগাড়। হঠাৎই এই স্তব্ধ নীরব পরিবেশে বিদীর্ণ করে তার মুঠো ফোনটা বেজে উঠল। মারাত্মক চমকালো মেহেক। পা থেমে গেল সঙ্গে সঙ্গে। ফোনটাকে তুলে আচার মারতে ইচ্ছে করলো। অগত্যা পকেট থেকে ফোন বের করে দেখলো মা কল করছে। দম ফেলে রিসিভ করলো তা। বেহু, কোথায় আছিস তুই? আসছি মা, কেন কি হয়েছে? আসছি তো বলেছিলি সেই 1 ঘন্টা আগে। আমরা তো কবে থেকে অপেক্ষা করে বসে আছি। মেহেক কপট রাগ দেখিয়ে বলে, বাবা এখনো ঘুমায়নি? কেন জেগে আছো বলো তো? আসছি বললেও তো কোনো কাজ পড়ে গেলে থাকতে হয় মা। তুমি আর কবে বুঝবে এটা?
মেহেকের মা মাধুরী বেগম বিষণ্ণ সুরে বললেন, বাবা মা আছে বলে দুশ্চিন্তা করছি, যেদিন থাকবো না সেদিন বুঝবি। মা আবার এসব কথা রাখো, আমি আসছি, রাস্তায় আছি। গাড়ি পেয়েছিস তো? হ্যাঁ পেয়েছি। কল কেটে দিল মেহেক। মাকে এখন মিথ্যে না বললে আরো দুশ্চিন্তা করত। ফোন পকেটে পুরে আবারও পা বাড়ালো সম্মুখ পানে। দু কদম আগাতেই পেছন থেকে ভেসে এলো হর্নের শব্দ। কোনো গাড়ি ভেবে পুলকিত হলো মেহেক। পেছনে ফিরতেই সেই উদ্দীপনা প্রশমিত হয়ে পড়ে। ইবনুলের বাইকটা থামে ঠিক মেহেকের সমীপে। বলে, উঠুন। মেহেক ইতস্তত সুরে বলে, আমি যেতে পারবো একা। ইবনুল পূর্ণ মেদুর চোখে চাইল, বলল, সাহস ভালো মিস মেহেক, তবে দুঃসাহস মোটেও ভালো না। উঠে বসুন। বাইকে চড়ে বসতে মেহেক বড্ড বিব্রত বোধ করছে। বাইকে বসা মানে ইবনুলের কাছাকাছি বসা, আর এই কাছাকাছি মুহূর্ত তাকে অপ্রস্তুত করবে ভীষণ। ইবনুল বলল, আপনি কি শুনতে পাননি? মেহেক কোনোভাবে বাইকে উঠে বসলো। মাঝে এত ফাঁক রাখলে যেন আরো দুজন বসতে পারবে অনায়াসে। লুকিং গ্লাসে এক পলক মেহেককে দেখে বাইক স্টার্ট দিল ইবনুল। পেছন থেকে মেহেক জিজ্ঞেস করলো, আপনার তো আজ নাইট ডিউটি ছিল, তাহলে থানা ছেড়ে কোথায় যাচ্ছেন আপনি? সামনে কাজ আছে। ওসি স্যার জানতে পারলে রাগ করবেন। আপনাকে এত ভাবতে হবে না। মেহেক থতমত খেলো যেন। ইবনুলের কথায় স্পষ্ট রাগ দেখলো সে, তবে এই নিয়ে প্রশ্ন করলো না। বাইকে এসেছে বলে চোখের পলকে মেহেক তার বাসার সামনে চলে এসেছে। বাইক থামতে এসেই নেমে দাঁড়ায়। প্রসন্ন হেসে বলে, ধন্যবাদ। ওয়েলকাম। মেহেক দাঁড়িয়ে রইল। ইবনুল ভ্রু কুঁচকে বলল, কি হলো, যান। আপনি দাঁড়িয়ে আছেন যে? আমার ইচ্ছে, আপনি যান। মেহেক কপাল কুঁচকে চলে এলো সেখান থেকে। আজকাল লোকটা তার সাথে বড্ড তেরা তেরা কথা বলছে। কেন বলছে কে জানে। কলিং বেল চাপতেই দরজা খুললো তড়িৎ। মেহেক বাসায় ঢুকতে ঢুকতে বলল, দরজার সামনেই দাঁড়িয়েছিলে নাকি? মাধুরী বেগম একগাল হাসলেন, বললেন, বলতে পারিস তেমন কিছুই। মেহেক জোতা খুলে সাইডে রাখলো। জিজ্ঞেস করলো, বাবা ঘুমিয়েছেন? খুব কষ্টে। তো তুমি বসে আছো কেন? চাবি তো একটা আছেই আমার কাছে। তোর চিন্তায় কি আর ঘুম হয়? যা ফ্রেশ হয়, আমি টেবিলে খাবার দিচ্ছি। ডাইনিং এ খেতে বসেছে মেহেক। তার প্লেটে তরকারি দিয়ে মাধুরী বেগম বললেন, হ্যাঁ রে, বাইকের ওই ছেলেটা কে ছিল? মেহেক সরু চোখে একবার মাকে দেখে নিয়ে খাবারে মনোযোগ দেয়। মুখের খাবারটুকু গিলেই বলে, আমাদের থানার এসআই নাম কি? ইবনুল মাহমুদ। বাহ, বেশ ভালো ছেলেটা। মেহেক ভ্রু কুঁচকে পড়ল। ভালো না খারাপ তুমি কি করে বুঝলে? মাধুরী বেগম প্রসন্ন হেসে বললেন, তুই চলে আসার পরেও বেশ সময় দাঁড়িয়ে তোর যাওয়ার পথে চেয়েছিল, ওইটুকুতেই বোঝা গিয়েছে ছেলেটা বেশ দায়িত্ববান। মেহেক মাথা নাড়ালো, বলল, আজকাল জ্যোতিষী হয়ে গিয়েছো বুঝি? মুখ দেখে মানুষ চিনে ফেলেছো? মায়ের চোখ কখনো জ্যোতিষীর চেয়ে কম না। মেহেক মৃদু হেসে বলল, হয়েছে, বুঝেছি, 1 চামচ ডাল দাও। ডাল দিয়ে মাধুরী বেগম নরম গলায় বললেন। ছেলেটা কি বিবাহিত? এবার মেহেক পিঠ টান টান করলো। মায়ের উদ্দেশ্য বুঝে গেল সহসায়, বলল, না তো। ওভাবে বলছিস কেন? তোর তো বিয়ের বয়স পার হচ্ছে। মেহেক না চাইতেও গলার স্বর চড়া করে বলল, খুব কি জ্বালাচ্ছি তোমাদের? এমন নয় তো বাবার টাকা চলছি, নিজে রোজগার করছি, নিজের মতো আছি, তাও তোমাদের এত সমস্যা। বেশ, কাল থেকে আর এই বাসায় আসবো না আমি। এই বলে হাত ঝেড়ে সে উঠতে নেয়। মাধুরী বেগম অস্থির হয়ে ওঠেন। মেয়েকে বাধা দিয়ে বলেন, খাবার ছেড়ে উঠিস না মা, ভুল হয়েছে আমার, আর কখনোই বিয়ের কথা বলবো না। মেহেক চোখ বন্ধ করে গাঢ় নিঃশ্বাস ফেললো, শান্ত করলো নিজেকে। তারপর মায়ের দিকে তাকালো, নরম গলায় বলল, আমি অন্যের বাড়িতে চলে গেলে তোমাদের কে দেখবে মা? বাবা অসুস্থ, দিনে দুপুরে হসপিটালে ছুটতে হয়, আমি না থাকলে এসব তুমি একা কি করে করবে বলো? মাধুরী বেগম দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। তাই বলে আমাদের জন্য আজীবন তুই কুমারী থেকে যাবি? মা, সবকিছু আল্লাহর নির্দেশেই হয়, আমার তোমার চাওয়াতে কিচ্ছু যায় আসে না। যেদিন আল্লাহ চাইবেন সেদিন আমি অবশ্যই বিয়ে করব। তবে এখন আর এসব নিয়ে চাপ দিও না তো। এমনিতেই এক মামলার চাপে আমার মাথা ফেটে যাওয়ার উপক্রম, এখন আর আলাদা কোনো চাপ সহ্য করতে পারবো না আমি। সে কি? কি
কি বিষয়ে মামলা? মার্ডার কেস, একসাথে 9টা খুন। মাধুরী বেগম আঁতকে উঠলেন, বললেন, একসাথে 9টা খুন? আল্লাহ, কোন অমানুষিক কাজটা করেছে? সেটাই তো বুঝতে পারছি না মা। ওসি সাহেব মারাত্মক ক্ষেপে আছেন। 2 সপ্তাহ হতে চললো, এখন আমি ছোট্ট একটা ক্লু অবধি পাইনি। কিভাবে কি করব কিছু বুঝতে পারছি না। হতাশ হোস না মা, অপরাধী যতই চালাক হোক না কেন ঠিকই কোনো না কোনো ইঙ্গিত রেখে যায়। তুই ঠান্ডা মাথায় কাজ কর, দেখবি ঠিক এই অপরাধীকে পেয়ে যাবি। দোয়া করো মা। মা বাবার দোয়া সবসময় তোর পাশে আছে। পরের দিন সকালে থানায় যেতেই দেখলো বিরাট ভিড়। এই অসময়ে থানায় এত মানুষ থেকে অবাক হলো মেহেক। ভিড় ঠেলে ভেতরে প্রবেশ করে তিরিকে জিজ্ঞেস করলো। থানায় এত মানুষ যে, কি হয়েছে? তিরি চোখ মুখ অন্ধকার, যেন আষাঢ়ে কালো মেঘ এসে হানা দিয়েছে তার সুশ্রী মুখে। গোমর স্বরে বলল, ওদের গ্রামে মাতাব্বরকে কেউ জঘন্যভাবে খুন করে ক্ষেতের মাঝখানে ফেলে রেখেছিল। আজ সকালে চাষিরা খেতে গিয়ে দেখে কারো অর্ধবিকল্পিত লাশ। সাথে সাথে পুরো গ্রামের হুলস্থুল কাণ্ড বাঁধে। পুরো গ্রাম তাই সাত সকালে থানায় হাজির। মেহেক বলল, গ্রামের মাতব্বরের খুনের তো একটাই কারণ, শত্রুতা। নিশ্চয়ই ওনার কারোর সাথে কোনো শত্রুতা ছিল। তিরি মাথা দুলিয়ে বলল, না ম্যাডাম, শত্রুতা হলে তো মানা যেত, গণ্ডগোল তো গোড়ায়। মাতাব্বরের লাশ থানায় আনা হয়েছে। ইবনুল স্যার সে লাশ দেখে বলেছেন এই লাশের খুনি আর আপনার কেসের নয় লাশের খুনি কি একই ব্যক্তি? মেহেক কপাল কুঁচকালো, বলল, উনি এত শহর হলেন কি করে? সেটা তো আমি বলতে পারবো না ম্যাডাম, স্যারই বলতে পারবে। ইবনুলের কাছে গেল মেহেক। লোকটা রাতে নাইট ডিউটি করলেও আজ সকাল সকালেই থানায় হাজির। তাকে ঘিরে দাঁড়িয়ে আছে 3-4টা মধ্যবয়স্ক লোক। মেহেক সেখানে গিয়ে মনোযোগ দিল। ইবনুলের সাথে লোকগুলোর কথাবার্তা শুনে মনে হলো তারা মাতব্বরের চেলাপেলা। ইবনুল তাদের জেরা করছে। লোকগুলো বেশ আকুতি মিনতি করেই পড়ল। তারা কিছু করেনি। ইবনুল হুমকি দিল যে এই কাজের পেছনে আছে তাকে সে খুব শীঘ্রই ধরে ফেলবে। তারপর চলে যেতেই বলল তাদের। ইবনুল টেবিলের উপর থেকে পানির গ্লাস নিয়ে ঢকঢক করে গিলল সবটা। তারপর গ্লাসটা শব্দ করে রাখলো টেবিলে। মেহেকের দিকে চেয়ে বলল। সব শুনেছেন নিশ্চয়ই? মেহেক মাথা নাড়িয়ে বলল, জি। তো আপনার কি মনে হয়? আমার কি মনে হবে, আমি তো এখনো লাশই দেখিনি। তবে আপনি কি নাকি লাশ দেখে ফেলেছেন? মাতব্বরের খুনি আর আমার কেসের 9 ব্যক্তির খুনি একই লোক, কথাটা কি সত্যি? জি, মাতব্বরের লাশ দেখলেই আপনি সেটা বুঝতে পারতেন। আপনি কি করে এত নিশ্চিত হলেন? আপনার কেসের মধ্যবয়স্ক যে লোকটি ছিল তার মুখ থ্যাতলানো, ঠিক একই রকম থ্যাতলানো ছিল মাতব্বরের মুখ। প্রথম দেখায় চেনার উপায় ছিল না। মেহেক ভ্রু কুঁচকে বলল, শুধুমাত্র থ্যাতলানো মুখ দেখিয়ে আপনি খুনিকে ধরে ফেললেন? না, খুনিকে ধরতে পারিনি। বলেছি এই 2 কেসের খুনির মাঝে মিল আছে, তবে আমি পুরোপুরি শিওর নই। ময়নাতদন্তের রিপোর্ট আসলে আরও বিশদভাবে ব্যাপারটা খোলাসা হবে। মেহেক কোনো জবাব না দিয়ে নিজের ডেস্কে বসলো। অদ্ভুত চিন্তায় বিভোর হলো সে। ইবনুল তার থেকে 3 বছরের সিনিয়র, তাই তার অভিজ্ঞতা বেশি। তবে তাই বলে তার সব ব্যাপারে ইবনুলের বাহাত ঝুঁকিয়ে দেওয়াটা তার মোটেও পছন্দ না। সিনিয়র বলে সম্মানের খাতিরে কিছু বলতেও পারে না, পাচ্ছে না আবার ওসি স্যারের কাছে কমপ্লেন দিয়ে দেয়। এমনিতেও আবার তিনিই তো ওসি স্যারের প্রিয় পাত্র। মামলা নিয়ে তার ফোর্সের সাথে আলোচনা করছিল মেহেক। তখনই থানায় হম্বি তম্বি দেখে এক বেগম আকৃতির লোক প্রবেশ করে। তার গলার স্বর অতিশয় ভারী। সে এসে বলল, ওসি কোথায়? একজন কনস্টেবল এগিয়ে এসে বললেন, স্যার, এলাকায় গিয়েছিলেন? আপনার কি প্রয়োজন? আপনি ডিউটি অফিসারকে বলেন। লোকটি তেতে উঠল, পারছে না কনস্টেবলকে ছুঁড়ে মারতে। বাসখাই স্বরে বলে উঠল, এলাকায় কি হাওয়া লাগাতে গিয়েছে? আমার আব্বার খুনিকে ধরবে কে শুনি? কারোর মাঝে কোনো হেলদোল নেই দেখছি। এখানে কি আঙুল চুষতে বসেছে সবাই? মেহেক মেজাজ বিগড়ালো। সে উঠে গিয়ে দাঁড়ালো লোকটার সম্মুখে, কড়া গলায় বলল, ভদ্রভাবে কথা বলুন, এখানে সবাই যার যার কাজে ব্যস্ত। আপনার কোনো সমস্যা হলে আপনি সুন্দরভাবে ব্যক্ত করুন, এভাবে চিৎকার চেঁচামেচি করা তো কোনো মানে হয় না। মেহেকের আপাদ মস্তক পরক করলো লোকটি। তারপর দাঁত কেলিয়ে হাসলো বিশ্রীভাবে, বলল,
বাহ, আজকাল থানায় পরীরাও চাকরি করতে আসে দেখছি। চোয়াল শক্ত হলো মেহেকের, গর্জে উঠে বলল, সীমা লঙ্ঘন করবেন না, নয়তো আপনাকে হাজতে ভরতে আমার 2 মিনিটও সময় লাগবে না। লোকটা হো হো করে হাসলো। তার হাসির শব্দে আরো বেশি চটল মেহেক। কিছু বলার জন্য উদ্যত হতে ইবনুল এলো সেখানেই। কপাল কুঁচকে বলল, কি হচ্ছে এখানে? হাসি থামালো লোকটি, কপালের ভাঁজ ফেলে গম্ভীর স্বরে বলল, আমার বাবাকে কে খুন করেছে? ইবনুল ভ্রু কুঁচকে বলল, কে আপনার বাবা? নাম কি? আরে অফিসার, সকালে যে মাতব্বরের লাশ থানায় এসেছে, আমি তার ছেলে। ও, তাই পড়ুন। তা মা তো পড়ে ছেলে। আপনার বাবা লাশ নিয়ে হুলস্থুলুস হলো সেই সকাল থেকে। আপনি তখন না এসে এই সময় কোত্থেকে উদয় হলেন? পাশের গ্রামে ছিলাম, খবর পেয়ে ছুটে এসেছি। কি বুঝলেন? বাবাকে কে খুন করেছে? মেহেক হতভম্ব হয়ে চেয়ে থাকে। ছেলে তার বাবার খুনের কথা কি নির্দ্বিধায় বলছে। গলার স্বরে বিন্দুমাত্র দুঃখ বা ক্লেশ নেই, যেন বাবার মৃত্যুতে তার কিছু যায় আসে না। মনে তো হচ্ছে আপনি। মেহেকের কথায় লোকটি হকচকালো, পরক্ষণে কর্কশ গলায় বলল, কী সব বাজে কথা বলছেন? আমি কেন আমার বাবাকে খুন করতে যাব? সেটা তো আপনিই ভালো বলতে পারবেন। লোকটি মারাত্মক ক্ষেপল। মেহেকের দিকে 2 কদম এগিয়ে এসে আঙ্গুল তুলে বলল, এই যে অফিসার, কার সামনে কথা বলছেন ভুলে যাবেন না। আপনার মতো এমন 2 টাকার পুলিশকে আমি পকেটে নিয়ে ঘুরি। খপ করে লোকটির শাড়ের কলার খামচে ধরল মেহেক, চেঁচিয়ে বলল, তাই নাকি? তবে এই 2 টাকার পুলিশ কি করতে পারে দেখো। সে তাকে টানতে টানতে নিয়ে হাজতে ভরে দিল। লোকটি খেপা বাঘের মতো গর্জন ছাড়ল, এই মেয়ে, খুব বাড়াবাড়ি করছিস। আমায় এখনও চিনিস না। তোর ওই ড্রেস খুলে আমি রাস্তায় নাচাবো। ইবনুলের তীব্র রাগ তালুতে উঠে গেল এক লহমায়। এতক্ষণ সব হজম করে নিল, এবার আর পারল না। সেন্টির কাছ থেকে মোটা পেটানো লাঠিটা নিয়ে হাজতের ভিতরে ঢুকলো। তা দেখে চমকালো মেহেক, তবে তারও ভীষণ রাগ উঠেছে বলে বাধা দিল না। সে যেই পোশাকের এত সম্মান করে, সেই পোশাকের অবমাননা সে কোনোভাবে মেনে নিতে পারবে না। দেদারসে 8 ঘন্টা পিটিয়ে ক্ষান্ত হলো ইবনুল। সে সাধারণত কোনো আসামির গায়ে হাত তুলে না, রিমান্ডে গেলেও কনস্টেবলদের দিয়েই কাজ চালায়। তবে আজ মাথায় খুন চড়েছিল। ইবনুলের এই রূপ মেহেক এই প্রথম দেখেছে। সে রাগ খুয়ে বসেছে তাতে। আত্মরা হয়ে ভেতরে ঝিমাচ্ছে লোকটি। ইবনুল বেরিয়ে আসে, একজন কনস্টেবল ডেকে বলে, একে ডক্টর দেখে বাড়ি পাঠান। সে গিয়ে তার ডেস্কে বসে। মেহেক শম্ভু গতিতে তার নিকট যায়, ইতস্তত সুরেই বলে, আপনার এভাবে রাগ না দেখালেও হতো। ইবনুল দাঁতে দাঁত চেপে বলল, এখন কি আপনি বলে দেবেন আমি কি করব কি না করব? মাথা নোয়ালো মেহেক। ইবনুলের অযাচিত রাগের কারণ সে ঠাউর করতে পারল না। চলে এলো সেখান থেকে। চেয়ারে বসতেই তিরি এলো, হেসে হেসে বলল, স্যার, এই প্রথম কোনো লোককে এইভাবে মেরেছে, তাও আপনার জন্য। মেহেক ক্ষীণ সুরে বলল, আমার জন্য না, আমাদের পোশাকের অবমাননা হওয়ায় ওনার রাগ হয়েছে। তিরি ফুস করে নিঃশ্বাস ফেলল। মেহেক বুঝে না কিছু, নাকি বুঝতে চায় না, কে জানে। সে বিরক্ত ভঙ্গিতেই বলল, চা খাবেন? না, তোমার ইবনুল স্যারকে দাও, ওনার মাথা গরম হয়ে আছে। মানুষ যখন বোঝে না, বোঝার ভান করে, তখন সবার মাথা গরম হয়। মেহেক ভ্রু কুঁচকে বলল, কি বললে? না মানে, স্যারের মাথা গরম কারণটা বললাম। হয়েছে, আর কিছু না বলে কাজে যাও। তিরি চলে গেল। মেহেক ঘড়িতে চেয়ে দেখলো দুপুর 2টো। সেজন্য পেটের ভেতর চোচো করছে। সে উঠে গেল ইন্সপেক্টরের রুমে। বাড়ি থেকে খেয়ে আসার অনুমতি নিল। তারপর আবার গেল ইমরুলের কাছে, জিজ্ঞেস করলো, দুপুরে কোথায় খাবেন? খাবো না। কেন? খিদে নেই। আমি খাবার নিয়ে আসবো। ইমরুল তীক্ষ্ণ চোখে চাইল, বলল, কেন? এমনি। প্রয়োজন নেই। মেহেক কাঁধ উঁচিয়ে বলল, বেশ তাহলে। সে ফেরার জন্য ঘুরতে ইবনুল ভীতস্পৃহ সুরেই বলল, আরে চলে যাচ্ছেন কেন? কেউ না বললে তাকে আরো 2-3 বার সাধতে হয়, জানেন না? মেহেক ঠোঁট চেপে হেসে বলল, না, আজই জানলাম। আপনি অপেক্ষা করুন, আমি বাসা থেকে খাবার নিয়ে আসছি। বাহিরে পাতলা অন্ধকার। হন্তদন্ত হয়ে থানায় প্রবেশ করলেন ওসি রশিদুল খান। কনস্টেবলরা দাঁড়িয়ে সম্মান জানালো। তিনি গম্ভীর স্বরে বললেন,
ইবনুল সাহেবকে এক্ষুনি আমার রুমে আসতে বলুন। এই বলে তিনি তার রুমে গিয়ে বসলেন। কনস্টেবল গেল ইমরুলের কাছে, বলল, ইমরুল ফাইল বন্ধ করে ওসি সাহেবের রুমে গেল। অনুমতি নিয়ে প্রবেশ করতে রশিদুল খানের রোষের মুখে পড়ল সে। আপনি কোন সাহসে একটা নিরপরাধ মানুষকে এভাবে মারলেন? এই আইন আপনাকে কে শেখালো? ইবনুল থতমত খেল। আচম্বিত প্রশ্নে খেয়ে হারালো সে। রশিদুল খান অধৈর্য হলেন, বললেন, চুপ করে আছেন কেন? কেন মেরেছেন মাতব্বরের ছেলেকে? এখন সে যদি আপনার নামে মামলা দেয় তখন চাকরি থাকবে আপনার? রশিদুল খানের উচ্চ বাচ্চার বাহিরও যাচ্ছে। মেহেক তিরির দিকে চেয়ে অসহায় সুরে বলল, আমার জন্যই হয়েছে সবটা। আমি তখন রিয়্যাক্ট না করলে এত কিছু হতো না। তিরি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, যা হয়েছে ভালো হয়েছে। একজন ডিউটি অফিসারকে এইভাবে বলার সাহস পায় কি করে? ইবনুল স্যার যা করেছেন বেশ করেছেন। ইবনুল ক্ষীণ স্বরেই বলল, স্যার লোকটা খারাপ আচরণ করেছিল, আমাদের পোশাকের অমর্যাদা করেছে, আর সবচেয়ে বড় কথা ও মিস মেহেকের সঙ্গে অসভ্যতামি করেছে। সেই সময় আমার মনে হয়েছে ওর শাস্তি পাওয়া দরকার, তাই মেরেছি। রশিদুল খান মাথায় হাত রেখে চোখ পুছলেন। ঘন ঘন নিঃশ্বাস ফেলে শান্ত করলেন নিজেকে, বললেন, তাই বলে এভাবে মারামারি ঠিক হয়নি। আপনি ওর নামে মামলা দিতে পারতেন। এভাবে কেউ কিছু বললেই তাকে ধরে মারা যায় না, এটা আইনে নেই। তাহলে আইনে কি আছে স্যার? কেউ খারাপ কথা বললে, সম্মানে আঘাত করলে, কোনো নারীর সঙ্গে অসভ্যতামি করলে তাকে মাফ করে দেওয়া। আহা, মাপ করতে বলিনি, বলেছি আপনার উচিত ছিল একটা মানহানির মামলা দেয়া। ইবনুল ছোট্ট নিঃশ্বাস ফেলল, মাথা নুয়ে বলল, আমি দুঃখিত স্যার, আমার ভুল হয়ে গেছে। আমি বুঝতে পারছি ইবনুল সাহেব, আপনাকে বয়সটাই এখন এমন, রক্ত ছলকে ওঠে অল্পতেই। কিন্তু আপনার এই পেশাতে এত অল্পতেই অধৈর্য হওয়াটা শোভা পায় না। চোখের সামনে অপরাধী ঘুরবে, আপনি জানেন সেই অপরাধী, কিন্তু ধরতে পারবেন না, কারণ প্রমাণ নেই। আপনি আজকে যা করেছেন সেটা একবার ওপর মহলে গেলে আমার চাকরি অবধি সংকটে পড়বে। আমি আপাতত ব্যাপারটা দেখে নেব, তবে ভবিষ্যতে আর এমন কিছু করবেন না। ইবনুল মাথা এলিয়ে বলল, আচ্ছা স্যার। মাতাব্বরের গ্রামে গিয়েছিলেন? জি স্যার, বিকেলে আমি আর মিস ম্যাক গিয়েছিলাম। কি বুঝলেন? স্যার, আমাদের মনে হয়েছে এটা খুব সাধারণ একটা কেস। এই খুনের পেছনে শত্রুতা বই আর কোনো কারণ থাকতে পারে বলে আমার মনে হচ্ছে না। রশিদুল খান ভাবুক সুরে বললেন, শত্রুতা? তবে গ্রামের মানুষ তো বলল মাতাব্বর সাহেব বেশ ভালো মানুষ ছিলেন, গ্রামের নাকি উন্নয়ন করেছেন অনেক। জি স্যার, তা আমিও শুনেছি। তবে আজকাল ভালো মানুষেরও শত্রুর অভাব হয় না। ময়না তদন্তর রিপোর্ট এসেছে? কাল সকালে আসবে স্যার। রিপোর্ট আসলে জানাবেন। জি স্যার। ঠিক আছে, আসুন এবার। স্যালুট জানিয়ে বেরিয়ে এলো ইবনুল। মেহেক দ্রুত তার সামনেই গেল, ইতস্তত সুরে বলল, স্যার কখনো আপনার সাথে উঁচু সুরে কথা বলেননি, অথচ আজ আমার জন্য বলেছেন। সরি। ইবনুল ভ্রু কুঁচকে নিজের আসনে বসলো। মেহেক এলো সেখানে, বলল, আমি সত্যিই দুঃখিত। অযথা নিজেকে দোষ দেবেন না, এখানে আপনার কোনো দোষ নেই। মেহেক প্রতিবাদ করে বলল, অবশ্যই আছে। আমি তখন লোকটার সাথে কথা না বাড়ালেই হতো। যা হয়েছে হয়েছে, সেই সব নিয়ে ভেবে আর কোনো লাভ নেই। আপাতত এই মামলার কিভাবে মীমাংসা করা যায় তাই ভাবুন। মেহেক চেয়ার টেনে বসলো, উৎসুক সুরেই বলল, আচ্ছা, আপনার ওই মাতব্বরের ছেলেকে সন্দেহ হয় না? কেউ নিজের বাবার খুনের কথা জেনেও এত স্বাভাবিক থাকতে পারে কি করে? আমি ওনার চোখে মুখে কোনো দুঃখ দেখিনি। ইবনুল চেয়ারে হেলান দিল, আনমনেই বলল, এটা অবশ্য আমিও খেয়াল করেছি। বাবা খুন হলো অথচ ছেলের মাঝে কোনো ভাবিক নেই, সে জানেই না কিছু। সকাল গড়িয়ে দুপুরে এসে বাবার খোঁজ নিয়েছে। অদ্ভুত তো। মাতব্বরের পরিবারে আর কেউ নেই? স্ত্রী আছেন, তবে ওনার সঙ্গে থাকেন না। আমরা একটা ভুল করেছি, মাতব্বরের বাড়িতে যাওয়া উচিত ছিল। হ্যাঁ, ঠিক বলেছেন, কালই যাব আবার। আমার মাতুব্বরের ছেলের উপর যথেষ্ট সন্দেহ আছে। মেহেক এক পলক ভেবেই বলল, কাল আমিও একবার ওই জায়গাতেই যাব যেখানে 9টা খুন হয়েছিল। এভাবে থানায় বসে থেকে আমি কোনো কিছুই করতে পারবো না। ইবনুল এগিয়ে এসে টেবিলে হাত রাখলো, প্রসন্ন গলায় বলল, আপনার সাহায্যকারী হিসেবে আমাকে নেওয়ার অনুরোধ রইল।
আপনি আপনার কেস দেখুন, আর আমি আমারটা। মেহেক উঠে গেল। ইবনুল কপাল কুঁচকে রাখলো বেশ অনেকক্ষণ। এই জন্যে বুঝি সবাই বলে মেয়ে মানুষের পেট ভর্তি খালি হিংসা আর হিংসা। পরের দিন বেশ সকাল সকালেই দুজন রওনা দিল রাসেলপুরের দিকে। পুলিশের জিপে করে এসেছে তারা, সাথে আরও 3 জন আছে। রাসেলপুর বেশ সুন্দর একটা গ্রাম, রাস্তাঘাট চকচকে তকতকে, গাছ গাছালিতে ভরপুর, একেবারে ছবিতে আঁকা সুজলা সুফলা গ্রামের মতো। মাতব্বরে বাড়ির সামনে জিপ থামলো, একে একে নেমে দাঁড়ালো সবাই। ইবনুল বাকি পুলিশদের বলল, আপনারা এখানেই দাঁড়ান, ভেতরে প্রয়োজন হলে আমি ডেকে নেব। মেহেকে নিয়ে এগিয়ে গেল সে। যাওয়ার পথে টিপকেনি কেটে বলল, কাল তো খুব বলেছিলেন আমার মামলা আমার আর আপনারটা আপনার, তাহলে আজকাল আমার সঙ্গে এলেন? মেহেক ভ্রুকুসকে জবাব দিল, নিজের মামলা মীমাংসাতে কাজে আসতে পারে, কিংবা যোগসূত্রও থাকতে পারে। আপনিই বলেছিলেন 2 মামলার খুনি একই ব্যক্তি। সেই ধারণা কতটুকু সঠিক তা জানার জন্য এসেছি। আপনার অসুবিধা হলে চলে যেতে পারি, যাব? ভ্রু উঁচিয়ে জানতে চাইল মেহেক। ইবনুল হেসে বলল, না না, অতটা নির্দয়ী আমি নই। মাতব্বরের বাড়িতে প্রবেশ করলো দুজন। একতলা বিরাট মহল, বারান্দায় এত বড় যে মেহেকের মনে হলো তাদের ফ্ল্যাটটাও এর থেকে ছোট। তাদের দেখে ভেতর থেকে একজন মহিলা বেরিয়ে এলেন, মাথার উপর তার বিশাল খোমটা। বললেন, বাড়িতে তো কেউ নেই। ইবনুল জানতে চাইল, বাড়ির দেখাশোনা আপনি করছেন এখন? মাতব্বর সাহেবের স্ত্রী এর মাঝে আর আসেন এখানে? সে মাথা নাড়িয়ে না বলল। ইবনুল জিজ্ঞেস করলো, ওনার ছেলে কোথায়? মহিলাটি ভীত সুরে বলল, না থাক। উনি কোনো চাকরি বাকরি করেন না? ইবনুল আর মেহেক একে অপরের সাথে দৃষ্টি বিনিময় করলো। মেহেক জিজ্ঞেস করলো, আপনি জানেন না কি কাজ? আচ্ছা, মাতব্বরের সাহেবের সাথে ওনার ছেলের সম্পর্ক কেমন ছিল? মানে খারাপ নাকি ভালো? সে কি, মাতব্বর সাহেব কিছু বলতেন না, প্রতিবাদ করতেন না এসবের? শেষের কথাটুকু হিসিয়ে বলল মহিলা। মেহেক উদ্দীপিত চোখে ইবনুলের দিকেই চাইল। ইবনুল ঠাহর করতে পারল তার সন্দেহ ঠুনকো নয়। মহিলাটিকে বলল, মাতব্বরের ছেলে যে গ্রামে কাজ নিয়েছিল সেই গ্রামের রাস্তা আপনি চেনেন? ইবনুল মেহেকের দিকে চাইল, বলল, চলুন মেহেক। তারা যাওয়ার জন্য উদ্যত হতে ইবনুল থামলো। আবার পকেট থেকে কিছু টাকা আর একটা কার্ড বের করে মহিলাটির হাতে দিয়ে বলল, ছেলেটার দিকে একটু নজর রাখবেন, আর সন্দেহজনক কিছু দেখলে ফোন দিয়ে আমাদের জানাবেন, ওকে? মহিলাটি খুশি হয়ে মাথা নাড়ালো। তারপর বেরিয়ে পড়ল দুজন। গ্রামের নাম রূপরেখা। প্রবেশের পথে সাইনবোর্ডের নামটা দেখে মেহেক আপ্রতুল্য হলো, বলল, গ্রামের নামটা তো বেশ সুন্দর। পেছন থেকে হাবিলদার বলল, গ্রামটা বেশ সুন্দর ম্যাডাম, আমি এই গ্রামের কথা আগেও শুনেছিলাম। তাই নাকি? জি ম্যাডাম, আসলে আমার ওয়াইফের দাদুর বাড়ি এখানে। মেহেক হেসে বলল, বাহ, তাহলে তো ঘুরিয়ে ফিরিয়ে আপনার শ্বশুর বাড়িই বলা যায়। হাবিলদার ঠোঁট গুজে হেসে বলল, কি যে বলেন না ম্যাডাম, আমি এখানে কখনো আসিনি, আমার ওয়াইফও তেমন একটা আসেনি। সেই যে ছোট বয়সে শহরে গিয়েছিল, তারপর আর এখানে পা রাখেনি। যা শোনা সব আত্মীয় স্বজনদের মুখে। তাদের কথার মাঝে জিভ থামলো। মেহেক জানালা গলিয়ে বাহিরে চেয়েই বলল, কোথায় এসেছি? এই গ্রামের মাতব্বরের বাড়ি। জবাব দিয়ে জিপ থেকে নামলো ইবনুল। তার পেছন পেছন নামলো সবাই। মাতব্বরের লোকজন আচানক পুলিশ দেখে ঘাবড়ালো খানিক।
ছুটে গেল মাতব্বরকে খবর দিতে। মাতব্বরের আরেক চালা এগিয়ে এলো ইবনুলের কাছে, 2-3টা চেয়ার পেতে বলল। কোনো সমস্যা স্যার? ইবনুল চেয়ারে বসলো না, বলল, না, গুরুতর কিছু নাই। মাতব্বর সাহেব আছেন বাড়িতে? জি স্যার, ডাকতে পাঠানো হয়েছে। মেহেক চোখ বুলালো আশেপাশে, লোকজন ছড়িয়ে ছিটিয়ে আছে, বিস্ময় নিয়ে চেয়ে দেখছে তাদের। তার মধ্যে মাতব্বর সাহেব হাজির হলেন, লম্বা চওড়া গড়ন এক উদ্দাম পৌর। ইমরুলের দিকে চেয়ে তিনি চড়া হাসলেন, বললেন। ইবনুল সালাম জানালো, তারপর বিনিময় সুরে বলল, একটু জোরে তলবে আসা। আপনাদেরই পাশের গ্রামে মাতব্বর সাহেবের মৃত্যুর কথা নিশ্চয়ই শুনেছেন। মাতব্বর সাহেব মাথা নাড়ালেন, দুঃখ প্রকাশ করলেন তিনি। জি, ওনাকে খুন করা হয়েছে। তবে আপনার কাছে এসেছি আমরা অন্য প্রয়োজনে। মাতব্বর সাহেবের ছেলে, সে কি আপনাদের গ্রামে কোনো কাজ করে? পৌরের কপালে পড়ল সুদীর্ঘ ভাঁজ। এই ভাঁজই বলে দিচ্ছে ইবনুলের এই কথায় তিনি ভীষণ মাত্রায় অবাক। বললেন, আমি তো সেই তথ্যই পেয়েছি স্যার। মাতব্বর সাহেবের ছেলে এই গ্রামের কোনো একটা কাজের সঙ্গে যুক্ত। আপনি কি এই বিষয়ে কিছুই জানেন না? মাতব্বর তার চেলাপেলাতে জিজ্ঞেস করলেন, তার মধ্যে একজন জবাব দিল, কাজ করে কিনা জানি না সাহেব, তবে হইপোলা প্রায় আমাগো গ্রামে আইতো, কোনো কাজে আইতো এইটা জানি না। মাতব্বর সাহেব তেতে উঠে বললেন, সে কি স্যার, আপনি গ্রামের মাতব্বর, অথচ আপনার গ্রামে কার আনাগোনা চলে না চলে আপনি সেই সম্পর্কে কিছুই জানেন না? মেহেকের প্রশ্নে ভ্রু কুঁচকালো লোকটি। বোঝা গেল মেহেকের এই কথা তার মোটেও পছন্দ হয়নি। হাত যুগল পেছনে নিয়ে বুক টান টান করে বলল, তবে স্যার, মাতব্বর সাহেবের খুনের পর এই ছোট্ট ব্যাপারটাই বড্ড আহামরি হয়ে উঠেছে। আপনি একটু খোঁজ নেবেন, আমরা আমাদের তদন্ত জারি রাখবো। সন্দেহজনক কিছু টের পেলেই অবশ্যই আমাদের খবর দেবেন। আর এইসবে আপনাকে বিরক্ত করার জন্য আমরা দুঃখিত। আসছি। ইবনুলের কথার পিঠে মাতব্বর সাহেব একগাল হেসেই জবাব দিলেন, না না, আজ না, অন্যদিন। যেহেতু একটা কেস পেয়েছি, তদন্তের খাতিরে আসা যাওয়াটা আমাদের চলতেই থাকবে। আজ অনুযায়ী সৌজন্য হেসে বিদায় নিল সবাই। জিপের কাছাকাছি যেতে মেহেক বলল, আমার তো এই লোকটাকেও এখন সন্দেহ হচ্ছে। ইবনুল ছোট্ট নিঃশ্বাস ফেলেই বলল, আপনার বোধহয় সন্দেহপাতিক আছে মিস মেহেক, যাকে তাকে আপনি সন্দেহ করছেন। মেহেক কপাল কুঁচকে বলল, কেন, লোকটার ব্যবহার আপনার সন্দেহজনক লাগেনি? আপাতত না। মেহেক বিরক্ত হলো, কথা বাড়ালো না আর। এদিকে সকাল ফুরিয়ে দুপুরের আয়োজন চলছে প্রকৃতিতে। সেই খুশিতে দিবাকর মশায় বেচার তপ্ত। মেহেক জিপেতে চড়েই বসলো। ইবনুল তখনও বাহিরে ফোনে কিছুটা দেখছে। জানালা দিয়ে মেহেক মাথা বের করে বলল, কি হলো, উঠে আসুন, গরম বাড়ছে। ইবনুল মেহেকের কাছাকাছি এসে দাঁড়ালো, মোবাইলটা তার দিকে ঘুরিয়ে বলল, ময়না তদন্তের রিপোর্ট চলে এসেছে। অ্যান্ড গেস হোয়াট, আমি যা বলেছি তাই। আপনার আর আমার মামলার খুনি একই ব্যক্তি। মেহেকের চোখ বেরিয়ে আসার উপক্রম। সে হতবিহ্বল হয়ে বলল, কি আছে রিপোর্টে, কি করে বুঝলেন? অ্যাকোলাইট। আপনার কেসের খুন হওয়া ব্যক্তির শরীরে এই বিষ পাওয়া গেছিল। এই একই বিষটা মাতুবরের শরীরেও পাওয়া গিয়েছে। আর তাছাড়া আপনার কেসে সেই মধ্যবয়স্ক লোকের মুখটা যে প্রক্রিয়া নষ্ট করা হয়েছিল, এক্ষেত্রে খুনি সেই একই প্রক্রিয়া অবলম্বন করেছে। তাই এটা অন্তত আমি নিশ্চিত যে খুনি একই ব্যক্তি। চিন্তায় পড়ল মেহেক, আনমনে বলল, তবে কি ওই মাতব্বরের ছেলেই সবগুলো খুন করেছে? কিন্তু বাবাকে মারার অনেক কারণ থাকলে ওই 9 জনকে মারার কি কারণ থাকতে পারে? জিপে চড়ে বসলো ইবনুল, মেহেকের দিকে চেয়ে পড়ল। আপনার চিন্তার বিস্তৃতি
একেবারেই ক্ষীণ। সেটাকে আরও প্রসারিত করুন, আরও গভীরভাবে ভাবুন। এত সংকীর্ণ চিন্তা ভাবনা নিয়ে এই জটিল মামলা আপনি কখনোই সমাধান করতে পারবেন না। মেহেক নাক মুখ কুঁচকে বলল, সেই শুরু থেকেই আপনি আমাকে ডিমোটিভেট করছেন মিস্টার ইবনুল মাহমুদ স্যার। আপনার চিন্তা যদি এতই গভীর হয় তবে খুড়িকে বলে ফেলুন না, তাহলে তো আমাদের আর এত কষ্ট করতে হয় না। ইবনুল হাসলো, বলল, কষ্টের ফল মিষ্টি, আর মিষ্টি ফল পেতে গেলে একটু কষ্ট তো করতে হবে মিস মেহেরিমা মেহেক। আমি তাই করছি স্যার, অযথা আমার কাছে ব্যাঘাত ঘটাবেন না। চাইলাম সাহায্য করতে, আর আপনি বলছেন ব্যাঘাত। উত্তর দিল না মেহেক। বাহিরের দিকে দৃষ্টি নিবদ্ধ করলো। এই গ্রামটাও সুন্দর, রাসেলপুরের মতোই। আশপাশ দেখে বোঝা যাচ্ছে গ্রাম এখন আর গ্রাম নেই, শহরের এক টুকরো অংশ হয়ে উঠেছে। পাকা রাস্তা হওয়ায় গাড়িটা বেশ দ্রুত চলছে। তাল মিলিয়ে বাতাস বইছে জোরে। গ্রামের বাতাসে একটা সোদা মাটির গন্ধ আছে, তার সাথে থাকে গোবর পোড়া গন্ধ। এই গন্ধটা মেহেকের বেশ ভালো লাগে। সেও ছোটবেলায় অনেক গ্রামে যেত। গ্রামের গাছ গাছালি, বন জঙ্গল, ক্ষেত আর পুকুর ঘিরে ছিল তার শৈশব। খুব বেশি বাদর মেয়ে না হলেও খেলাধুলায় ছিল বেশ পটু। সেই মুহূর্তগুলো এখন সুখের মলাটে বন্দী। গ্রামে যাওয়া হয় না অনেক দিন। মনে মনে সিদ্ধান্ত নিল এই মামলাটা শেষ করে কয়েকদিনের ছুটি নিয়ে সে তার গ্রামে ঘুরে আসবে। পথের মধ্যে গাড়ি থামালো। ইবনুল জিজ্ঞেস করলো, কি ব্যাপার সেন্ট্রি, গাড়ি থামালে কেন? স্যার, সামনের রাস্তায় অনেক মানুষ। ইবনুল আর মেহেক মাথা বের করে চাইলো। দেখলো রাস্তার উপর বেশ অনেকজন মানুষ জড়ো হয়ে দাঁড়িয়ে আছে। এই ভর দুপুরে রোদ মাথায় নিয়ে এভাবে এত মানুষের দাঁড়িয়ে থাকার কোনো উপযুক্ত কারণ পেল না তারা। ইবনুল একজন হাবিলদারকে বলল, ব্যাপারটা দেখে আসতে। স্যার, ওদের ভাষ্যমতে শহর থেকে কোনো ফেরেশতা নাকি আইছে, আর তাকে বরণ করতে এত আয়োজন। হাবিলদারের কথায় মেজাজ বিগড়ে যায় ইবনুলের। বলল, ঠাট্টা করছে নাকি? শহর থেকে কোন ফেরেশতা আসবে? স্যার, সেটা আমি কি করে বলবো? এটা তো আমাদের গ্রামের লোকদের কথা। ওরা ফুলমালা দিয়ে দাঁড়িয়ে আছে সেই ফেরেশতাকে বরণ করার জন্য। মৃত সুরে জবাব দিল হাবিলদার। ইবনুল বিরক্ত হলো। এই গরমে গাড়িতে বসেই শান্তি নেই। আর এই লোকগুলো কিভাবে বাহিরে দাঁড়িয়ে আছে কে জানে। কোনো মন্ত্রী আসার কথা নাকি? না, তেমন কিছু হলে তো আমাদের ডিউটি পড়তো। এই গ্রাম আমাদের থানার আন্ডারে না। মেহেক জানতে চাইলো। ইবনুল মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ, কোনো মন্ত্রী নয়, হয়তো অন্য কি হবে। ব্যাপারটা দেখতে হচ্ছে। ইবনুল নেমে দাঁড়ালো। সাথে সাথে নেমে দাঁড়ালো মেহেক। বাকিরা নামতে নিলে ইবনুল বাধা দিয়ে বলে, আপনাদের নামতে হবে না, গাড়িটা সাইড করে রাখুন, আমরা আশেপাশেই থাকবো। শহর থেকে কোন ফেরেশতা আসে তা আমাদের দেখা উচিত। মেজাজ সপ্তম আসমানে উঠে বসে আছে মেহেকের। সে টিস্যু দিয়ে কপাল চাপছে আর শানিত চোখে বারবার তাকাচ্ছে ইবনুলের দিকে। অথচ ইবনুলের পূর্ণ মনোযোগ তার মোবাইল ফোনের স্ক্রিনে। তবে কেউ যে তাকে চোখ দিয়ে ভস্ম করে দিতে চাইছে সেটা সে বেশ অনুধাবন করতে পারছে। ফোনটা পকেটে পুরে পিঠ টান টান করলো ইবনুল। মেহেকের দিকে চেয়েই বলল, মনে হচ্ছে খুব বিরক্ত হচ্ছে। মেহেক তপ্ত শ্বাস ছেড়ে বলল, এই গরমে অযথা দাঁড়িয়ে থাকাটা বিরক্ত হওয়ার জন্য কি যথেষ্ট নয়? আমরা এমনি এমনি দাঁড়িয়ে নেই মিস মেহেক, এটাও আমাদের ডিউটির অংশ। মেজাজ হারালো মেহেক। কুলকুল করে ঘামছে সে। 2 থেকে 3টা টিস্যুর প্যাকেট শেষ করেছে ঘাম মুছে, তাও সামলাতে পারছে না। তার খানিকটা মেজাজ দেখেই বলল, শহর থেকে কে না কে আসছে তাকে দেখার জন্য এভাবে দাঁড়িয়ে থাকাটা কি করে ডিউটির অন্তর্ভুক্ত হতে পারে স্যার? ইবনুল প্রসন্ন হাসলো। এই হাসিতে গায়ে জ্বলনি ধরল মেহেকের। সে বলল, দেখুন, এই ক্রিটিক্যাল কেসে সব কিছুই বেশ গুরুত্বপূর্ণ। হতে পারে শহর থেকে আসা সেই ফেরেশতাতম ব্যক্তি এই কেসের সঙ্গে যুক্ত। হতেই পারে, পারে না? একেবারেই না। একটু আগে আপনিই আমাকে বলেছিলেন আমার সন্দেহবাতিক আছে। এখন বুঝতে পারছেন তো আসলে সমস্যাটা কার মধ্যে বিদ্যমান? ইবনুল পূর্ণচ্ছ কিছু বলার জন্য উদ্যত হওয়ার আগে খেয়াল করলো একটা কালো রঙের গাড়ি ঠিক মাঝ রাস্তায় স্থির হয়েছে। সে মুচকি হেসে বলল, হয়েছে, অবশেষে তিনি এসেছেন।
মেহেকও সেদিকে চাইলো, যদিও এক নারিকেল গাছের নিচে দাঁড়িয়ে কিছুটা রোদের আড়াল হয়েছে, তবে ততটুকুও শান্তি পাচ্ছে না সে। লোকটাকে দেখার জন্য প্রকুসকালো। মানুষের হইচই দেখে মনে হলো কোনো বড় মাপের সেলিব্রিটি চলে এসেছে, কিন্তু তেমন কেউ নয়। গাড়ি থেকে নেমে এলো এক তরকা যুবক, লম্বা চড়া গড়নে পেটানো শরীর। প্রথম দর্শনে যাকে সৌম্য দর্শন যুবক বলে আখ্যায়িত করা যাবে অবলীলায়। সুদর্শন যুবককে দেখার জন্য দলে দলে মেয়েরা বেরিয়ে এলো এবার। মেহেক চমকে উঠেই বলল, সে কি, হঠাৎ এত মেয়ে কোত্থেকে চলে এলো? উনি কি কোনো সেলিব্রিটি? ইবনুল প্রত্যুত্তরে করল, দেখে তো তা মনে হচ্ছে না। তাও মানুষের এত আগ্রহ কেন? মেহেক ধৈর্যহারা হলো, বলল, আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো স্যার? আমাদের তো একবার ওই জায়গাতেও যেতে হবে। হ্যাঁ, তা তো যাবই। হ্যাঁ, চলুন। মেহেক যেন স্বস্তি খুঁজে পেল, দ্রুত গিয়ে বসলো গাড়িতে। ইবনুলও উঠে এলো। ড্রাইভার গাড়ির রাস্তায় তুলতেই সরে দাঁড়ালো সবাই। শহর থেকে আসা সেই অজ্ঞাত ব্যক্তির গাড়িও পাশ কেটে দাঁড়ালো। পুলিশের গাড়ি দেখে লোকটি কপাল কুঁচকে বলল, হঠাৎ গ্রামে পুলিশ কেন? কোনো অসুবিধা? তাদের মধ্যে এক লোক বলল, ওই যে পাশের গ্রামের মাতব্বর খুন হইল না, সেই মামলার তদন্তেই আসছিল তারা। হকচকালো লোকটি তার পাশে দাঁড়িয়ে থাকা ছেলেটির দিকে চেয়ে বলল, আমাদের পাশের গ্রামের মাতব্বর সাহেব খুন হয়েছেন, আর এই খবর আমি জানি না? কি আশ্চর্য! ইরাম, তুমি ওকে কিছু জানতে না? না স্যার, আমি জানলে তো আপনাকে অবশ্যই জানাতাম। পুলিশের জিপ ততক্ষণে তাদের ডিঙ্গিয়ে অনেকটা পথ চলে গিয়েছে। লোকটির মুখে চকারান্ত শব্দ তুলে আফসোস করলো, বলল, রাসেলপুরের মাতব্বর সাহেব বেশ ভালো মানুষ ছিলেন। কি করে হলো এসব, কেউ জানেন? সবাই সমান তালে মাথা নাড়ালো, মানে কেউ কিছুই জানে না। লোকটি ইরামের দিকে চেয়ে বলল, আমরা বিকেলে একবার ওই গ্রামে যাব ইরাম, তারপর থানায় গিয়েও খোঁজ নিয়ে আসবো একবার। ইরাম মাথা এলিয়ে সম্মতি জানালো। মেহেক নিজের চেয়ারে গিয়ে বসতেই ছুটে এলো তিরি। উদ্বেগ দেখিয়ে বলল, কিছু বুঝলেন ম্যাডাম? খুনটা কি ওই মাতাব্বরের ছেলেই করেছে? মেহেক চেয়ারে হেলান দিল, বিরক্তির সুরে বলল, কিছুই বুঝিনি তিরি, সবটা জগা খিচুড়ি হয়ে আছে, সমাধান পাচ্ছি না। চিন্তা করবেন না ম্যাডাম, চেষ্টা করতে থাকুন, ধীরে ধীরে দেখবেন সবটা সহজ হয়ে এসেছে। আর ইবনুর স্যার তো আপনার পাশেই আছে। তুমি ইবনুল স্যারকে এত ভরসা কেন করো তিরি? আমার তো ওনার উপর একেবারেই ভরসা নেই। তিরি হা হুতাশ করলো এক কতক্ষণ। তোর আচানক এই হতাশার কারণ ঠাড় করতে পারলো না মেহেক। জিজ্ঞেস করলো, কি হয়েছে? অমন হতাশ হয়ে পড়লে কেন? ম্যাডাম, আপনার উপর আমার খুব দয়া হয়। আপনি এত নির্বোধ। মেহেক চট করে সোজা হলো। তিরিকে ভয় দেখানোর জন্য গলার স্বর উঁচু করলো খানিক। বলল, তুমি তোমার সিনিয়রের সাথে এভাবে কথা বলতে পারো না তিরি। তিরি থমকালো, অপ্রস্তুত হয়ে বলল, ক্ষমা করবেন, আমি আসলে ওভাবে বলতে চাইনি। আমার ডিকশনারিতে ক্ষমা বলে কোনো শব্দ নেই তিরি। তোমাকে আর এর জন্য অবশ্যই শাস্তি পেতে হবে, কঠোর শাস্তি। তিনি ঘাবড়ালো। মেহেকের সাথে তার যে আর্থিক সম্পর্ক, সেই সম্পর্কের খাতিরে এইটুকু মজা করার অধিকার তো তার আছে। সে তো এতদিন তার মনেই করত। তবে কি তার ধারণা ভুল? মেহেকও আর সবার মতো তাকে এক সামান্য কনস্টেবলের চোখেই দেখে। বিষাদে মন ভার হলো তিরির, সঙ্গে মুখও। তিরির শ্যামলা মুখে শরতের মেঘলা আকাশের ন্যায় গোলাটে হলো। মেহেক হাসলো তা দেখে, তবে উপর দিয়ে রুক্ষ ভাবটুকু জারি রেখেই বলল, এখনো দাঁড়িয়ে আছো কেন? যাও, তোমার টিফিন নিয়ে এসো। আজ আমি দুপুরে তোমার খাবার ভাগ করে খাবো, আর এটাই তোমার শাস্তি। তিনি চমকালো। দ্বিগুণ মাত্রায় হকচকিয়ে এসে চাইলো মেহেকের দিকে। চোখ দুটো চিকচিক করছে তার। কি বলতে চাইছে ওই দৃষ্টি, কে জানে। মেহেক ফের ধমক দিল, এখনো দাঁড়িয়ে আছো তিরি? তুমি তো আস্ত ফাজিল মেয়ে। ওসি স্যারের কাছে কমপ্লেইন করব। তিরি তরিতে মাথা নাড়িয়েই বলল, না ম্যাডাম, এক্ষুনি যাচ্ছি। তিরি ছুটে গেল তার টিফিন আনতে, আর মেহেক তার যাওয়ার পানি চেয়ে হাসলো। সব শুনে রশিদুর খান গম্ভীর স্বরে বললেন, তাহলে আমার মনে হয় এই কেস দুটো একসাথে তদন্ত করলে বরং ভালো হয়। আপনারা দুজন একটা টিম হয়ে যান, তাতে কাজটা করতে আরও সহজ হবে। ইবনুল বিনয়ী স্বরে বলল, স্যার, আমার তাতে কোনো সমস্যা নেই। তবে আমার মনে হচ্ছে
মিস মেহেকের এতে কোনো সমস্যা থাকলেও থাকতে পারে। রশিদুল সাহেব মেহেকের দিকে চাইলেন, জানতে চাইলেন, আপনার কি কোনো সমস্যা আছে মিস মেহেক? মেহেক ঠোঁট চেপে মাথা নাড়ালো, অকপটে হেসে বলল, না স্যার, সমস্যা কেন থাকবে? আপনি যা বলবেন তাই হবে, আমার কোনো কিছুতে কোনো সমস্যা নেই। জি, আমারও তাই মনে হয়, বরং এতে আপনারই লাভ। ইবনুল সাহেব আপনার পাশে থাকলে মামলাটা সমাধান করা আপনার জন্য সহজ হবে। মেহেক জোরপূর্বক হাসলো, বলল, জি স্যার। তাহলে আসুন এবার, আর অবশ্যই কোথাও যাওয়ার আগে ফোর্স নিয়ে যাবেন। যতটুকু মনে হচ্ছে খুনি মারাত্মক চালাক, তাই প্রতিটি পদক্ষেপ ফেলবেন 1000 বার ভেবে। ইয়েস স্যার। সেলুট জানিয়ে দুজন বেরিয়ে এলো। চিন্তা করবেন না, আপনার কেস সলভের কোনো ক্রেডিট আমি নেব না। মেহেক তেতে উঠেই বলল, আপনাকে ক্রেডিট কে দিচ্ছে? আপনি তখন বারণ করলেই পারতেন। স্যারের সামনে আমাকে ছোট করার ফোন দিয়ে এটেছিলেন বুঝি? একেবারেই না। আপনি সবসময় আমাকে ভুল কেন বোঝেন বলুন তো? মেহেক ঊর্ধ্বশ্বাস ফেলল, বলল, আপনি যতটুকু বোঝার আমি ততটুকুই বুঝি, এর বেশি বোঝার সাধ্য আমার নেই। চলে গেল মেহেক। কতক্ষণ ঠায় দাঁড়িয়ে রইল ইবনুল। কেন দাঁড়িয়ে রইল সে জানে না, শুধু মনে হলো এই মুহূর্তে তার একেবারেই হাঁটতে ইচ্ছে করছে না, এখানে দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করছে যুগের পর যুগ। তিরিকে সাথে নিয়ে আশপাশটা ভালোভাবে দেখছে মেহেক। খুন হয়েছিল বাড়ির বাগানে। যেদিন খুন হয়েছিল তার একদিন পর থানায় খবরটা দেওয়া হয়েছিল। ওই একদিনে লাশগুলোর অবস্থা হয়ে উঠেছিল আরো শোচনীয়। সে বিদঘুটে দৃশ্য এখনো মেহেক ভুলতে পারেনি। খেতে বসলেই তা আরো প্রকট হয় বরং। তিরি মেহেকের পাশে এসে দাঁড়ালো, বলল, কারণ কি এমন শত্রুতা থাকতে পারে যে একই পরিবারের 9 জনকে মেরে ফেলবে, তাও আবার এত জঘন্যভাবে? সেটাই তো ভাবনার বিষয় তিরি। কারণটা জানতে পারলে তো অর্ধেক কেস এমনিতেই সলভ হয়ে যেত। তা যা বলেছেন, কিন্তু বিশাল বাড়ি দেখেছেন ম্যাডাম, যে কোনো রাজপ্রাসাদ। আচ্ছা, বাড়ির মালিক কি করতো? ব্যবসা, ইম্পোর্টের ব্যবসা ছিল। এর মাঝে তাদের ডাক পড়ল। বাড়ির সম্মুখের দিকে ছিল ইবনুল আর কিছু কনস্টেবল। সেখান থেকে তার গলার পাওয়া যাচ্ছে, মিস মেহেক, মিস মেহেক বলে চেঁচাচ্ছেন তিনি। মেহেক তিরিকে তাড়া দিয়ে বলল, এইভাবে রাখছেন কেন হঠাৎ? চলো তো দেখি আসি। বিকেলের পরন্ত সূর্যের কমলার আলোয় লোকটির তেল চিটচিটে মুখটা আরো চকচক করছে। তার চোখ মুখ অস্থির, ভ্রুজোড়ায় কোঁচকানো ভাব বলছে সে ভীত। এখনো চুপ কেন? বলো, কোন উদ্দেশ্যে এখানে এসেছো? আমাদের উপর নজর রাখছিলে? মধ্যবয়স্ক একটা লোক, পাতলা গড়নে শরীর, দেখেই মনে হচ্ছে অপুষ্টিতে ভুগে। তার উপর চেহারার ভাবও সংকীর্ণ। মেহেক জিজ্ঞেস করলো, কি করেছেন উনি? আর বলবেন না, তখন থেকে উকুচুকি মারছিল। হঠাৎ দেখে ফেলে পালাতে যাই, তাই ধরে এনেছি। লোকটি আপ্রাণ চেষ্টা করছে কনস্টেবলের বলিষ্ঠ হাতের বাঁধন থেকে নিজেকে মুক্ত করতে, কিন্তু তাতে হিতে বিপরীত হয়ে কনস্টেবলদের হাতের বাঁধন দৃঢ় হচ্ছে আরো। মেহেককে বলল, উকিঝুঁকি কেন মারছিলেন? বিশ্বাস করেন ম্যাডাম, আমার কোনো দোষ নেই। আমি তো সামান্য মালি, এই বাড়ির বাগান দেখাশোনা করতাম। ইবনুল চমকে বলল, এই বাড়িতে কাজ করতে? জি স্যার। লোকটি তরিতে মাথা নাড়ালো। ইবনুল এক পলক মেহেককে দেখে ফের জিজ্ঞেস করলো, কতদিন কাজ করেছো? 2 বছর স্যার। এই বাড়ির লোকদের কতটুকু চেনো? তাদের স্বভাব চরিত্র কেমন জানো কিছু? লোকটি মাথা নোয়ালো, যেন উত্তর দিতে জড়তা কাজ করছে তার। তাকে একটু সহজ করার জন্য ইবনুল কনস্টেবলদের ইশারায় তাকে ছাড়তে বলল। ছাড়া পেতেই ঢোক গিলল সে, বলল, স্যার, মরা মানুষ নিয়ে খারাপ কথা বলা ঠিক না। খারাপ কথা কেন বলবে? যা সত্যি তাই বলবে। মাথা তুলে চাইল সে। মেহেক সহ বাকি সবাই উৎসুক হয়ে চেয়ে আছে। এতগুলো পুলিশ এভাবে তাকিয়ে থাকলে যে কারোরই গায়ে কাটা দিবে, তারও দিচ্ছে। কম্পিত সুরেই বলল, স্যার, আসলে কথাগুলো খুব একটা সুবিধার ছিল না। 2 দিন পর পর বাড়িতে মদের আসর বসাইতো। কতটি বিদেশি আসতো, সেই আসরে মদ গিলতো আর নাচানাচি করতো। আর সাহেবের ওই মাইয়াটার কথা কি কমো, আস্তা বেদ্যপ, কী সব কাজ যে করতো, ছি, মুখে আনতেও ঘেন্না লাগে। বাড়ির একটা লোকও ভালা ছিল না, শুধু বড় সাহেবের মা ছাড়া। তবে মহিলা গ্রামও থাকতেন, বছরে 2 বার এখানে আসতেন, তখন এই বাড়ির চিত্র বদলাইয়া যাইত।
সবাই তন হইয়া যাইতো এক একটা ফেরেস্তা। সব শুনে ইবনুল আর মেহেক একে অন্যের মুখ চাওয়াচাওয়ি করলো। তাহলে গলতটা গোড়াতেই? মেহেক জানতে চাইলো, এই লোকগুলোকে কারা খুন করতে পারে? আপনার কোনো ধারণা আছে বা সন্দেহ? আমি ম্যাডাম সামান্য এক মালি, আমি কেমনে কি কমু? আচ্ছা, ওনাদের খুন হওয়ার আগে শেষবারের মতো বাড়ির কে এসেছিল বাড়িতে? ইবনুলের প্রশ্নের মালিক কাচুমাচু করেই উত্তর দিল, স্যার এইটা তো আমি কইতে পারুম না। আমি তো কয়েকদিনের ছুটিতে গ্রামও গিয়েছিলাম, তারপর আইসা শুনি এই ঘটনা। এই বাড়িতে আর কেউ কাজ করতো? হ, 2টা মহিলা আছিল, তাগোর সাথেও সাহেবরা কম জুলুম করেন নাই, খাটে পর্যন্ত টাইনা নিছে। মেহেক তেতে উঠেই বলল, তাহলে তারা থানায় কেন কমপ্লেইন করেনি? মরতে কি কেউ চায় ম্যাডাম? থানায় যাওয়া মানে নিজের জীবন নিজের হাতে শেষ করা, এত সাহস তাগোর ছিল না। এই বাড়ির আশেপাশে দেখলাম খুব একটা বাড়িঘর নেই, বাকি বিল্ডিংগুলো এত দূরে দূরে কেন? ইবনুল জানতে চাইলো। লোকটি বলল, এই বাড়ির আশেপাশের সব জায়গা ওই লোকের কেনা, নিজের মুখোশ যেন না খুলে, তাই আশেপাশে বাইরের কোনো মানুষেরে থাকতে দেয় নাই। খুব চতুর লোক। ইবনুল নিঃশ্বাস ফেলল। কিছু একটা তো গন্ডগোল আছে। লোকটা খারাপ ছিল, অসৎ কাজ করত, আর এমন অসৎ খারাপ মানুষের সাথে এই ধরনের মৃত্যুটা ঠিক মানানসই না। যার এত টাকা পয়সা, সে নিশ্চয়ই তার শত্রুকেও টাকা দিয়ে মিত্র বানিয়ে ফেলতে পারবে। তবে খুনি লোভী নয়, লোভী হলে পুরো বাড়ি সাফ করে ফেলতো, কিন্তু তা কিছুই হয়নি। তাই এইটুকু বোঝা যাচ্ছে অর্থ সম্পত্তির জন্য এই খুন না, এই খুনের পেছনে অন্য কারণ আছে। মেহেক ইবনুলের দিকে অসহায় চোখে চাইলো, জিজ্ঞেস করলো, কি বুঝলেন স্যার? মেহেকের প্রশ্নের জবাব না দিয়ে ইবনুল লোকটিকে জিজ্ঞেস করলো, আচ্ছা, কাজের মহিলা দুজন কোথায়? তারা কোনো সময় যুক্ত নয় তো? হয়তো এত অত্যাচার সহ্য করতে না পেরে তারাই খুন করে দিয়েছে। লোকটির সামনে মাথা নাড়িয়ে জানালো, না স্যার, আমার তা মনে হয় না। কাজের মেয়ে 2টারে তারা গ্রামও পাঠাইয়া দিয়েছিল, তাদের বিদেশ যাওয়ার কথা আছিল, এই জন্যই বোধ হয় আমাদের ছুটি দিয়েছি, নইলে সহজ ছুটি দেয় না। কাজের মহিলা 2জন গ্রামই আছেই, তাগোর পক্ষে এহনে খুন করা সম্ভব না স্যার। তাও আপনি একবার ওনাদের ফোন নাম্বার দিন, আমরা তাদের সঙ্গে যোগাযোগ করব। লোকটি কাছ থেকে ফোন নাম্বার নিয়ে তাকে বিদায় দিল ইবনুল। তবে যাওয়ার আগে বারবার বলল, শহরে যেন থাকে, যে কোনো মুহূর্তে ডাক পড়তে পারে। লোকটি সম্মতি জানিয়ে চলে যায়। মেহেক বলল, স্যার এখন কি করবেন? আমাদেরকে আরও একবার সিসিটিভি ফুটেজটা দেখা উচিত। আপনার ফোনে আছে না ওটা? জি স্যার। চলুন। ইবনুল বাগানে এক বেঞ্চে বসলো। মেহেককে ইশারায় বসতে বলল তার পাশে। মেহেক ইতস্তত ভঙ্গিতে বসলো। ভিডিওটা চলছে, খুন হওয়ার দিন আর তার আগের দিনের ফুটেজ। ইবনুল আর মেহেক পূর্ণ মনোযোগে দেখছে তা, বাকি পুলিশেরা পেছন থেকে দেখছে। স্টপ! আচমকা চেঁচানোতে চমকে উঠল মেহেক, বুকে থুতু করে বলল, কি হয়েছে? মেহেকের চমকানো থমকানো মুখ দেখে ইবনুলের হাসি পেল ভারী। এই মেয়ে নাকি করবে আবার পুলিশের চাকরি। তবে অনুপযুক্ত মুহূর্তে হাসিটা বড্ড বেমানান ঠেকলো, তাই হাসলো না সে। বলল, দেখুন, একটা ডেলিভারি বয় এসেছে। হ্যাঁ তো মানে এই কেসের জন্য এই ডেলিভারি বয় খুব গুরুত্বপূর্ণ পদ বহন করছে। ইবনুল জুম করে দেখল ডেলিভারি বয়ের টি শার্টে কোন কোম্পানির নাম লেখা। ঝাপসা অবস্থায় তো বুঝলো রাশিয়াত লেখা। ইবনুল কপাল কুঁচকে বলল, এটা কেমন নাম? এই নামের কোনো কোম্পানি আমাদের দেশে আছে বলে তো আমার মনে হচ্ছে না। বিদেশি কোম্পানি বোধ হয়। ইবনুল কনস্টেবলদের দিকে চেয়েই বলল, এই নামের কোনো কোম্পানি আমাদের দেশে আছে কিনা তা দেখুন তো, থাকলে সব ধরনের খোঁজ খবর নিয়ে আমাদেরকে জানাবেন। এই এক ডেলিভারি বয় ছাড়া বাহিরের কাউকে আর ভিডিওতে দেখা গেল না। ভিডিওর সময়সীমা খুন হওয়ার 1 ঘন্টা আগ অবধি, তারপর আর কোনো ফুটেজ নেই। এই 1 ঘন্টার ভিতরে যা হওয়ার তা হয়ে গিয়েছিল। উঠে দাঁড়ালো ইবনুল, বলল, আর বসে লাভ নেই, আমাদের এবার থানায় ফেরা উচিত। থানায় প্রবেশ করতেই একজন কনস্টেবল বলল, স্যার, আপনাকে আর মেহেক ম্যাডামকে ওসি স্যার ওনার রুমে ডাকছেন। ডাক পড়েছে বলে তারা আর না বসে ওসি স্যারের রুমে গেল। অনুমতি নিয়ে প্রবেশ করেই অবাক হলো দুজন।
ওসি রাশেদুল খান বললেন, এই যে আমার দুইজন সাব ইন্সপেক্টর, ওনারাই এই কেসটা তদন্ত করছেন। লোকটি চেয়ার ছেড়ে উঠে ইবনুলের সাথে হাত মেলালো। হ্যালো, আমি তরুণ আশফিক। হ্যালো, আমি সাব ইন্সপেক্টর ইবনুল মাহমুদ। এবার মেহেকের দিকে হাত বাড়িয়ে দিল তরুণ। হাত মেলাতে খানিকটা ইতস্তত বোধ করছে মেহেক, তাও ফর্মালিটির খাতিরে হাত মেলালো। বলল, আমি সাব ইন্সপেক্টর মেহরিমা মেহেক। সৌজন্য বিনিময় শেষে তরুণ তার জায়গায় বসলো। আবার রাশেদুর সাহেব বললেন, উনি হলেন রূপরেখা গ্রামের একজন স্বনামধন্য ব্যক্তি। উনি ওনার ভালো কাজের জন্য গ্রামের সবার ভালোবাসার পাত্র। পাশের গ্রামের কেসটা নিয়েই কথা বলতে এসেছিলেন। ও, আমরা আজ আপনাকে গ্রামে দেখেছিলাম। আপনার আগমনে গ্রামের মানুষদের মাঝে উত্তেজনা দেখে এইটুকু বুঝতে পেরেছি তারা আপনাকে ভীষণ ভালোবাসে। তরুণ হাসলো, বলল, এইটুকুতেই আমার সব সার্থকতা। তবে গ্রামে গিয়েই মাতব্বর সাহেবের ঘটনাটা শুনে ভীষণ খারাপ লেগেছে। আমি রাসেলপুরে গিয়েছিলাম। ওনার ছেলে জলিলের তো হুঁশ নেই খুব একটা, বিছানায় বেঘরে ঘুমাচ্ছে। আশেপাশের মানুষেরা হা হুতাশ করল অনেক। মাতব্বরের মৃত্যুতে তারা একদিকে যেমন কষ্ট পাচ্ছে, অন্যদিকে কুণ্ঠিত, অজানা এক ভয়ে ভীত তারা। আপনাদের কি মনে হয় অফিসার, ওনাকে কে খুন করতে পারে? সাধারণত বাহিরের কোনো মানুষের সাথে নিজের কেস নিয়ে কোনো প্রকার আলোচনা করাটা ইবনুলের কাছে বিরক্তিকর কোঠাতে পড়ে। তবে আজ ওসি স্যার যাকে সমীহ করছেন তাকে অবজ্ঞা করাটা দৃষ্টিকুটর দেখাবে। তাই অনিচ্ছা সত্ত্বেও সেই বলল, আমরা এখনই কিছু বলতে পারছি না, তবে আশা রাখছি খুনি খুব শীঘ্রই ধরা পড়বে। লোকটি দাতস্থ হলো, বলল, আমার গ্রামের মানুষেরা সহজ সরল ভীতু প্রজাতির। পাশের গ্রামের মাতব্বরের খুনের বিষয়টা তাদের আরও ঘাবড়ে দিয়েছে। তাই যত তাড়াতাড়ি সম্ভব খুনিকে ধরে ফেললে আমরাও নিশ্চিত হতে পারবো। জি, আমরা আমাদের সাধ্যমতো যথাচেষ্টা করছি। একটা কথা। ইবনুলের প্রশ্নের বিপরীতে তরুণ বলল, হ্যাঁ বলুন। আপনি কি এই গ্রামেই থাকেন? না, ঢাকা থাকি। বছরে 3 বার গ্রামে যাওয়া পড়ে। মাতব্বর সাহেবের ছেলে জলিলকে চেনেন? হ্যাঁ, একবার আমাদের গ্রামে তার সাথে কথা হয়েছিল। সে নাকি আপনাদের গ্রামে কাজ করে? আপনি কি সেই ব্যাপারে কিছু জানেন? তরুণ ভ্রুকুসকে বলল, আমাদের গ্রামে? জি, আমরা তো তাই শুনলাম। এমন কোনো খবর তো আমার কাছে নেই। আজকাল ইরামটা আমাকে ঠিকঠাক কোনো খবর দিচ্ছে না। ইরামকে? আমার সহকারী। গ্রামের সব খবরাখবর ওর কাছ থেকেই নেই। শহরে তো আমি ব্যবসায় ব্যস্ত থাকি, তাই গ্রামে ঘন ঘন এসে খোঁজখবর রাখা সম্ভব হয় না। তাই ওর উপরেই সব দায়িত্ব দিয়েছি। কিন্তু আজকাল ছেলেটা কাজে খুব ফাঁকি দিচ্ছে। আচ্ছা, আমি ওর সাথে কথা বলে আপনাদের জানাবো। ঠিক আছে। তরুণ আর বসল না বেশিক্ষণ। সবার সাথে করমদন করে সে বেরিয়ে যায়। সে চলে যেতে ইবনুল ওসিকে জিজ্ঞেস করে, উনি কে স্যার? কোনো রাজনৈতিক কর্মী? না না না, একজন ব্যবসায়ী। গ্রামের মানুষদের ওনার জন্য যে উত্তেজনা দেখলাম তাতে মনে হলো কোনো বড় মাপের ব্যক্তি। না, সেরকম কেউ নন। ব্যবসা করেন ঢাকায়, তবে নিজের গ্রামকে ভালোবাসেন খুব। গ্রামের মানুষের জন্য নাকি জীবন দিতেও প্রস্তুত। হয়তো গ্রামের মানুষ ওনার ভালোবাসা পেয়ে ওনার এত ভক্ত হয়ে উঠেছেন। হতেও পারে। তা ওই দিকের কি খবর? কোনো তথ্য পেলেন? মেহেক উত্তেজনা দেখিয়ে বলল, জি স্যার, উনি আমরা ধরে ফেলেছি, একজন ডেলিভারি বয়। ইবনুল ঠোঁট গুস করে কপাল কুঁচকে মেহেকের দিকে চাইল। এই মেয়ে সব সময় এক সিঁড়ি বেশি ডিঙিয়ে উপরে উঠে যায়। রশিদুন সাহেব বিস্ময় নিয়ে বললেন, তাই নাকি? কে সে? ধরে এসেছেন? না স্যার, তবে খুব শীঘ্রই ধরে ফেলবো। ওই ডেলিভারি বয় তার কোম্পানির কোন কোম্পানি সেটা বের করতে পারলেই হয়ে যাবে। আপনি অন্ধকারে ঢিল ছুটছেন মিস মেহেক। মেহেক চোখা দৃষ্টিতে ইবনুলের দিকে দেখলো। লোকটা তার ভালো সহ্যই করতে পারে না। ইবনুল ফের বলল, স্যার, আমরা ডেলিভারি বয়ের উপর সন্দেহ করছি, তবে নিশ্চিত নই। মেহেকে দাঁতে দাঁত ঘষছে। তার সমস্ত কাজে লোকটা জল ঢালে সব সময়। এই জন্যই এর সাথে টিম করতে সে চায়নি। কিন্তু ভাগ্যের পরিহাস, না মেনে উপায় কই। রশিদুন সাহেব বললেন,
বেশ, তবে কাজের স্পিড আরও বাড়ান, শীঘ্রই খুনি ধরার চেষ্টা করুন। জি স্যার। সেলুট জানিয়ে ইবনুল বেরিয়ে গেল। মেহেক ঠায় দাঁড়িয়ে। রশেদুন সাহেব জিজ্ঞেস করলেন, কিছু বলবেন? মেহেক কিছু বলতে গিয়েও থেমে যায়, মাথা নাড়িয়ে বলে, না স্যার। বেরিয়ে আসে সে। দুর্বার গতিতে ইবনুলের ডেস্কের সামনে যায়, কণ্ঠস্বরে ক্ষিপ্ততা ঢেলে বলে, স্যার দয়া করে পরবর্তীতে আমার কেস নিয়ে আমার কথার মাঝে আপনি কোনো কথা না বলেই আমি খুশি হব। ইবনুল তাকে পাত্তা দিল না, এমন ভাবে ফাইল ঘাটছে যেন সে মেহেককে দেখেইনি। মেহেক কপাল কুঁচকে চেয়ে রইল কতক্ষণ। ইবনুলের উপর রাগের মাত্রা তার বাড়ল। লোকটা অতি মাত্রায় চতুর, কিভাবে ওসির সামনে মন জয় করা যায় তা বেশ বুঝে। আর শুধুমাত্র এই লোকটার জন্য সে আজ অব্দি ওসি স্যারকে কোনোভাবেই সন্তুষ্ট করতে পারেনি। আমাকে পাত্তা দিচ্ছেন না ভালো কথা, তবে আমার কথাখানা অবশ্যই মাথায় রাখবেন স্যার। সে চলে আসে। ইবনুল ঠোঁট চেপে হেসে এক কনস্টেবলকে ডেকে বলে চা পাঠাতে। বাহিরে তখন ঘুটঘুটে অন্ধকার। থানার সামনে হলুদ রঙের বাতিগুলো জ্বালান। সন্ধ্যা পড়তেই থানার হরেক রকমের মানুষের পদচারণা পাওয়া গেল, রাত বাড়তেই তা ক্ষীণ। তাই এই সময়টাতে থানার প্রয়োজনীয় মুখগুলো ব্যতীত বাহিরের কেউ নেই। অনেক চেষ্টার পরেও রাশিয়াত নামে কোনো কোম্পানি খুঁজে পাওয়া গেল না। মেহেক ফোন হাতেই কপাল কুঁচকে বসে আছে। তার পাশেই তিরি, সেও ফোনে ব্যস্ত। আচমকা সে বলল, ম্যাডাম, আপনি কি একটা জিনিস খেয়াল করেছেন? কি? এই যে শব্দটা, এটা কিন্তু ইংরেজি ভাষার শব্দ না। মেহেক সোজা হয়ে চট করে ফোন তুলে রাখা শব্দটার দিকে আবার তাকালো, বলল, তবে কোন ভাষার শব্দ? দাঁড়ান, আমি বের করছি। তিরি গুগলে চার্জ দিয়ে দেখলো, বলল, ম্যাডাম, এটা তো হিব্রু ভাষা একটা শব্দ, যার অর্থ খুনি। আতকে উঠল মেহেক, বলল, তুমি শিওর তিরি? জি ম্যাডাম, এই যে দেখুন। তিরি মোবাইলটা এগিয়ে দেখালো। চোখ কপালে উঠল মেহেকের। সবকিছু গোলমাল লাগছে। তার মানে এটা কোনো কোম্পানির নাম না, বরং খুনির একটা নিদর্শন। সে দ্রুত গেল ইবনুলের ডেস্কে। প্রবল চিত্ত চাঞ্চল্য বজায় রেখে বলল, বলেছিলাম না ওই ডেলিভারি বয় খুনি। এখন মিলল তো? ইবনুল অবাক হয়ে বলল, কি করে বুঝলেন? রোডজেয়াক অর্থ কি জানেন? কি? খুনি। তিনি মাত্র গুগল করে এটা বের করেছে। তার মানে ওই ডেলিভারি বয়ই হলো রোডজেয়াক, অর্থাৎ খুনি। গভীর চিন্তায় ইবনুলের মুখশ্রী সংকুচিত হলো। এক পল নীরব থেকে বলল, ওই ডেলিভারি বয়কে ধরতে হবে। বাড়ির সিসিটিভি নষ্ট তো কি হয়েছে, রাস্তার সিসিটিভি তো ঠিক আছে, নিশ্চয়ই ক্যামেরাতে সব উঠেছে। গুড আইডিয়া। পুলকিত হলো মেহেক। তাকে খুশি হতে দেখে ইবনুল প্রসন্ন হাসল, বলল, আপনার বুদ্ধির তারিফ করতে হয় মিস মেহেক। রোড টেস্ট শব্দটা নিয়ে আমি অত গভীরে ভাবিনি। আমিও ভাবিনি স্যার, ওটা তিরি বের করেছে। তিরিকে ডেকে আনুন, ওনাকে একটা স্পেশাল থ্যাঙ্কস দিতে হবে। আজ একটু তাড়াতাড়ি থানা থেকে রওনা দিল মেহেক। একটা রিক্সা ডেকে বাজারের দিকে গেল প্রথমে। সেখান থেকে টুকিটাকি বাজার সদাই করলো। তারপর ফিরল বাসায়। মেয়ের হাতে বাজারের ব্যাগ দেখে মাতুরি বেগমের মুখটা মলিন হলো। তুই এই সময় কেন বাজার করতে গেলি? কাল সকালে তো আমি যেতাম। মায়ের হাতে ব্যাগ তুলে দিয়ে জুতা খোলার মনোযোগ দিল মেহেক, বলল, অসময়ে বেশি কিছু পাইনি, যা পেয়েছি 4-5 দিন হয়ে যাবে, তারপর আবার করে আনবো না হয়। মেহেক ভিতরে চলে এলো। মাধুরী বেগম বিমর্ষ চোখে চেয়ে রইলেন। মেয়েটা যেন চোখের পলকে বড় হয়ে গিয়েছে। এখন সব দায়িত্ব নিচ্ছে অনায়াসে। বাহিরে চাকরি, বাসায় সংসার, সবকিছু কি পটু হাতে সামলাচ্ছে। তিনি এতটুকু ভেবে আপ্লুতুল্য হলেন, অন্তত তাদের অনুপস্থিতিতে তো মেয়েটাকে আর হিমশিম খেতে হবে না। ইরাম, আজকাল তুমি আমাকে কিছুই বলছো না, ব্যাপার কি বলো তো? গ্লাসে অ্যালকোহল ঢালতে ঢালতে মুচকে হাসলো ইরাম। তরুণ ভ্রুকুসকে বলল, অমন লাজুক হাসি আমার সামনে হাসবে না ইরাম, আমার বিরক্ত লাগে। হাসি উপড়ে গেল ইরামের। অ্যালকোহলের গ্লাসটা বাড়িয়ে দিল তরুণের দিকে। তরুণ সেটা হাতে তুলে গলায় ঢাললো। সঙ্গে সঙ্গে তেতে উঠল সে। আহ, এখনো পানি আর অ্যালকোহলের অনুপাতটা তুমি রপ্ত করতে পারলে না ইরাম। মনে হচ্ছে তোমাকে দিয়ে আর হবে না। ইরাম সোজা হয়ে দাঁড়ালো। বিনয়ের সুরে বলল,
ক্ষমা করবেন স্যার, ভুল হয়েছে। আমি তোমার প্রেমিকা নই যে কথায় কথায় ক্ষমা চাইবে। ওই মাতব্বরকে কে মেরেছে জানো কিছু? ইরাম থতমত খেলো, বলল, আমি কি করে জানবো স্যার? তুমি সবই জানো ইরাম, কেবল আমাকে কিছু জানাও না। তোমাকে তার জন্য একটা কঠিন শাস্তি দেওয়া উচিত। ইরাম আতকে উঠেই বলল, স্যার আমি সত্যি কিছু জানি না।